স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ দুপুরের মধ্যে দেশের অন্তত 9 অঞ্চলে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বজ্র মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত 2 দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজও এসব নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত এবং পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সিলেট বিভাগে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। গত 24 ঘন্টায় ভারী বর্ষণে বিভাগের বিভিন্ন জেলায় পানি জমে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে জনভোগান্তিও। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু নদীর পানি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনের বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, ফলে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বৌলাই নদীর পানির চাপে ভেঙে গেছে ঝিনিরিয়া হাওরের রাস্তা। এতে তলিয়ে যাচ্ছে বোরো ফসল। রাস্তাটির আশেপাশে প্রায় 26 হেক্টর বোরো ধানের মধ্যে 15 হেক্টর জমির ধান কাটা হলেও বাকিগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 5,000 হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও ধান তুলতে পারিনি। 18 খেরের দেখার আমাদের শাক সম্পূর্ণ পানির তলে। 16 জায়গা করছিলাম, 5 জায়গা হাঁটাইছি, 10 জায়গা চলে গেছে, 11 জায়গা চলে গেছে। এখন খাইতে খাইলেও ওই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। দ্রুত বাড়ছে নদ নদীর পানি, ফলে যে কোনো সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় ক্লাসরুমে পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আবহাওয়ার আরও খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সাথে। ইমরান, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে বিরূপ আবহাওয়ার কারণে জনসাধারণের কি ধরনের ভোগান্তিতে পড়েছে? আসিফ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপ তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে গত 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় কিন্তু 120.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এর আগের 24 ঘন্টায় কিন্তু 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এই 2 দিনের বৃষ্টিতে কিন্তু এখানকার যে মাছের ঘের বা পুকুর, এই পানিতে কিন্তু একেবারে ছুঁইচি হয়ে গেছে। এরপরে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এসব তলিয়ে দেওয়ার শঙ্কা করছেন। আর এই টানা বৃষ্টিতে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে, বিশেষ করে এখানকার স্থানীয় রাস্তাঘাটে এবং ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় রাস্তাঘাটে কিন্তু পানি জমে গেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই পটুয়াখালীতে কিন্তু এখন মুগ ডাল চাষের মৌসুম চলতেছে। অনেকের ক্ষেতের মুগ ডাল কিন্তু হয়েছে এবং এসব মুগ ডালের ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু কৃষকরা অনেকটা ক্ষতির শঙ্কা করছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বায়ুচাপ তারতম্যের আধিক্যের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে।
থেমে থেমে উপকূলীয় এলাকায় কিন্তু বজ্রপাত হচ্ছে এবং ঘন ঘন বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এই পটুয়াখালী সহ দেশের 9 জেলার উপর দিয়ে কিন্তু আসলে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব জেলার নদীবন্দর সমূহে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো আসলে আসিফ, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, মোহাম্মদ ইমরান, আপনাকে ধন্যবাদ। সারা দেশে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি থেকে শুরু করে শিল্প কলকারখানার উৎপাদন কার্যক্রমে পড়েছে নেতিবাচক প্রভাব। নরসিংদীতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে তৈরি পোশাক কারখানা সহ মিল ফ্যাক্টরিগুলোর মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার কোথাও কোথাও দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে শ্রমিকরা দিনের মূল্যবান কর্মঘণ্টা হারাচ্ছে, আর মালিকরা উৎপাদন খরচ গুনছে 40% বেশি। বিদ্যুৎ তো আমাদের উৎপাদনের একটা বড় সহায়ক। এখন এই জিনিসগুলির জন্য আমাদের উৎপাদনটা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিদ্যুৎ যাওয়ার যে টাইম স্কেডিউলটা, যে কোন সময় বিদ্যুৎটা যাবে, কোন সময় বিদ্যুৎটা আসবে, এটার কোনো ফিক্সড নেই। হঠাৎ করে বা কোনো ইনফরমেশন না থাকাতে বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে থমকে যাচ্ছে এসএসসির প্রস্তুতি। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। ইন্টারনেট থাকলেও বিদ্যুৎ না থাকায় অনলাইনে পড়াশোনার সুযোগ কাজে লাগাতে পারছেন না শিক্ষার্থীরা। এই যে এখন এই সময়ে কারেন্টটা নাই, এখন তো আর ঝড় হচ্ছে না বা তুফান হচ্ছে না, যে এই সময়ে কারেন্টটা নাই, এই সময়ে আমাদের পরীক্ষার সময় প্রতিটি সময় আমাদের জন্য অনেক মূল্যবান। আমাদের কিছুক্ষণ পর পর কারেন্ট নিয়ে যাচ্ছে, আমাদের পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে। ধরলেন 1 ঘন্টা কারেন্ট দিলে ওনারা 2 ঘন্টা কারেন্ট নিয়ে রাখি দেয়। গ্রীষ্ম এলেই দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় থাকে চুয়াডাঙ্গা। এর সঙ্গে তীব্র লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শহর থেকে গ্রাম সবখানেই একই চিত্র। চাহিদার তুলনায় 35 থেকে 46% বিদ্যুতের ঘাটতিতে প্রতি ঘন্টায় হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিংয়ের প্রভাব পড়ছে এসএসসির পরীক্ষার্থী ও ব্যবসায়ীদের ওপর। আমরা অতিরিক্ত গরম পড়ছে চুয়াডাঙ্গাতে, কোনো রকমের কারেন্ট থাকছে না, অস্থির হয়ে যাচ্ছি। যে কোনো জায়গায় কাজ করতে গেলে বিদ্যুতের জন্য 2-3 ঘন্টা বসে থাকতে হচ্ছে। কারেন্ট পাওয়া যাচ্ছে না, মোমবাতি জ্বালিয়ে আমরা দোকানদারি করছি এবং বাংলাদেশ সরকার যে নির্দেশ দিয়েছে সেই তুলনায় কারেন্টও থাকে না। সেটাই এমন সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের আশা সাধারণ মানুষের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। রাস্তার কুকুর ও বিড়ালকে দীর্ঘদিন ধরে খাবার দিচ্ছেন রাজশাহীর রেন্টু আলী। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভুক্ত প্রাণীদের খাওয়ান তিনি। নিজের আয় ও বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা এই কাজে ব্যয় করছেন রেন্টু আলী। তাকে সহায়তা করছেন তার স্ত্রী। এভাবেই প্রতিদিন রাস্তার কুকুর ও বেড়ালকে খাওয়ান রাজশাহী মহানগরীর ভাটাপাড়ার বাসিন্দা রেন্টু আলী। কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই দীর্ঘদিন ধরে শতাধিক কুকুর ও বেড়ালকে খাওয়ান তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের বাইরে কুকুরকে মোটামুটি 100 কুকুরকে আমি লালন পালন করে খাওয়াই। আমি বাবার জন্য কোটা যেগুলো পাই 11,000, সেগুলো ওদের পিছনে আমি খরচ করে দিই। রেন্টু আলীর এই উদ্যোগের নীরব সহযোগী তার স্ত্রী রাহেমা বেগম। প্রতিদিন খাবার রান্না করেন তিনি। বিয়ের পর থেকে 25-20 বছর থেকে ভাত রান্না করে আমি খাওয়াই। বিয়ের পর থেকে সেই দেখছি। বেওয়ারিশ প্রাণীর প্রতি এমন ভালোবাসা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন স্থানীয়রা। এখান থেকে যাবে রাত 12টা, 12:30, 1টার দিকে, আবার ওই ভাটাপাড়া ওখানে যে নিজের বাসায় ওখানে যেও কুকুরগুলোকে খাওয়াবে। প্রতিদিন রেগুলারই খাওয়ানো লাগে ওর, এই কারণে ওই কোথাও যেতে পারে না, বেড়াতেও যেতে পারে না। রেগুলার ওই 2 বেলা খাওয়াই। এই কুকুরের সাথে একটা মহব্বত তৈরি হয়েছে, বুঝছেন? আমরা কিছু বললে পারে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে, কুকুরের সাথে খারাপ ব্যবহার করে না। কুকুর টুকুর মারা টারা গেলে পারাবে নিজে নিয়ে যে ডাস্টবিনে ভালো করে দিয়ে আসে, কি মাটি দিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে প্রাণীর প্রতি ভালোবাসা শুধু মানবিকতা নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গেও জড়িত।
সবাই রেন্টুয়ার মতো করে আমরা যদি এগিয়ে আসি তাহলে যে বেওয়ারিশ কুকুর বিড়াল এরা কিন্তু যেমন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার যে বেঁচে থাকার যে অধিকার এবং সাথে সাথে পরিবেশ এবং ইকোসিস্টেমটা সুরক্ষিত হবে। রেন্টওয়ালির মতো অন্যরাও অবলা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে বলে আশা এই শিক্ষকের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে নৌ অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেয়া প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদিও 72 ঘন্টার মধ্যে ইরানের 52টি জাহাজ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরান। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাতে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, গত শনিবার থেকে সোমবার রাত 10টা পর্যন্ত 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ ভেঙে চলাচল করেছে। এমন পরিস্থিতিতে গত 20 এপ্রিল যুক্তরাষ্ট্রে জব্দ করা একটি ইরানি কন্টেইনারবাহী জাহাজের 6 জন ক্রুকে মুক্ত করা হয়েছে। তারা নিরাপদে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইরান। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত $25 বিলিয়ন খরচ হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। তিনি জানিয়েছেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথ ফেরত জরিপের ফলাফল। জরিপ অনুযায়ী এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, বুথ ফেরত জরিপে 6টি জরিপ সংস্থার মধ্যে 4টিতেই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। মাত্র 2টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বুথ ফেরত জরিপের ফল প্রায় সময়ই মেলে না এবং এগুলো চূড়ান্ত নয়। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী 4 মে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে 2011 সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোট গ্রহণ শেষের 1 ঘন্টা বাকি থাকতেই ভোট পড়ে 89.99%। কাল শুরু হচ্ছে 10ম মেন্স ও 7ম নারী সেভেন্স রাগবি ন্যাশনাল টুর্নামেন্ট। পুরুষ ও নারী মিলিয়ে 26টি দল অংশ নিচ্ছে এবার। বাংলাদেশ আনসার ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে মন গড়া ফিক্সচার করার অভিযোগ করেছে, যদিও তা অস্বীকার করেছে রাগবি ফেডারেশন। 10ম পুরুষ সেভেন্স ও 7ম নারী সেভেন্স রাগবি ন্যাশনালস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। টুর্নামেন্টের আগের দিন সংবাদ সম্মেলনে ফিক্সচার প্রকাশ করে রাগবি ফেডারেশন। পুরুষ বিভাগে অংশ নেওয়া 18 দলের একটি বাংলাদেশ আনসার ফিক্সচার নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই গ্রুপে, এটা হচ্ছে নিয়ম, টুর্নামেন্টের সবসময় নিয়ম। এই গ্রুপগুলো শেষ হওয়ার পরে যখন নকআউট পর্ব শুরু হচ্ছে, সেখানে সাধারণত এর সাথে সির খেলা হয় আর বির সাথে হয় ডির খেলা। কিন্তু এইখানে ওনারা করছে কি, এই জিনিসটা হাতে করা হয়েছে, এর সাথে বীর খেলা দিয়ে দেওয়া হয়েছে। যারা শিরোপা প্রত্যাশী এই টিমগুলো দেখা গেছে এখান থেকে 50% টিম ওই নকআউট পর্ব থেকে ঝরে যাবে। টুর্নামেন্টে অংশ নেওয়া 18 দলের আরেকটি সাতক্ষীরা জেলা, যেটি প্রশিক্ষক হিসেবে দায়িত্বে আছেন রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী নাজমুস সাকিব শোভন ও মিডিয়া কমিটির সদস্য আল ইমরান। বাংলাদেশ আনসার দলে কর্মকর্তাদের দাবি, একটি নির্দিষ্ট দলকে টুর্নামেন্টের ফাইনালে ওঠানোর জন্য প্রতিযোগিতা ড্র ও ফিক্সচার করেছেন ফেডারেশন কর্তারা। পুরো এক খেলোয়াড় ওখানে কমেন্ট করছে, একটা এরকম ধরা খাইছে এবং সেম ঘটনা এবারেও ঘটছে। তো সেখানে একজন সিইও, যিনি হচ্ছে বাংলাদেশের সিইও দায়িত্ব পালন করে রাগবি ফেডারেশনের, যে সেখানে সে হা করে উনি একটা দায়িত্বের জায়গা থেকে উনি এটা কিভাবে করতে পারে। এই বিষয়ে টুর্নামেন্ট কমিটির সহ সম্পাদক জানান, ফেডারেশনকে বিব্রত করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। কম্বিনেশন মেথড যেটা আছে সেটা অ্যাপ্লাই করা এখানে অন্য কোনো আপনার যদি কনস্পিরেসি থিওরি দেখা যায়, এটা আসলে সত্যি না। দেশে ক্রীড়াঙ্গনের অবস্থা বিবেচনা করলে পেছনের সারিতে অবস্থান বাংলাদেশের রাগবির, কিন্তু টুর্নামেন্ট নিয়ে যখন কাদা ছোড়াছুড়ির মতো অবস্থা, তখন খেলোয়াড়দের ভাগ্য ঝুলে থাকে নানা অনিশ্চয়তায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।